নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। এখন বাজে সন্ধ্যে 6:30টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। মিষ্টির জন্য প্রত্যেকদিন যে গরুর দুধ নেওয়া হয় সেটার হয়তো কিছু পরিমাণ দুধ প্রত্যেকদিন জমতে থাকে। তো বাসি দুধটা আমি আর ওকে দিই না, তো সেজন্য সেটা জমতে জমতে অনেকটা হয়েছিল। তো ভাবলাম যে আজকে ছানা বানিয়ে নেওয়া যাক। প্রথমে ভেবেছিলাম রসগোল্লা বানাবো, তারপর ভাবলাম যে না, রসমালাই বানানো যাক, কারণ আরও একটু দুধ এক্সট্রা রয়েছে, সেই দুধটা দিয়ে রসমালাই বানিয়ে নেব। তো এখানে ছানাটা আমি তৈরি করে নিলাম, আর এখন একটা পরিষ্কার রুমালে জলটা ছেঁকে নিয়ে তারপর এর মধ্যে হামানদিস্তার যে ভারী জিনিসটা রয়েছে সেটা ছানার উপর চাপিয়ে দিলাম, যাতে যেটুকু আরো জল রয়েছে সেটুকু একদম বেরিয়ে যায়। তারপর এটা আমি 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। জলটা ঝরে গেছে আর ছানাটা একদম শুকনো হয়ে গেছে, একদম সলিড হয়ে গেছে। মানে রসগোল্লা বলা হোক বা কাঁচাগোল্লা বলা হোক বা ছানার বল বলা হোক, যেটাই বলা হোক না কেন, সেটা বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে গেছে ছানাটা। তো এরপর আমি হাতে করে ভালো করে এটা ম্যাশ করে নেব, যাতে একদম সফট হয়ে যায় এবং যখন আমি বলগুলো তৈরি করব সেখানে কোনো রকম ক্র্যাক না থাকে। তো এক্ষেত্রে যদি এর মধ্যে আমি আরও একটু চিনি অ্যাড করে নিতাম, মানে চিনি গুঁড়ো করে, তাহলে আরও একটু মিষ্টিটা বেশি হতো। কিন্তু আমি খুব বেশি মিষ্টি দিয়ে করতে চাইনি, হালকা মিষ্টিতেই করতে চেয়েছি। তো সেই জন্য এখানে আমি চিনি কোনো রকম অ্যাড করলাম না, আর এখানে ছোট ছোট বল আকারে গড়ে নিচ্ছি। তাহলে চলুন রসমালাই বানানো যাক এবং ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। আগে আমার ঘরে সবসময় স্যাফরন থাকতো, কিন্তু এখন না স্যাফরনটা সেরকম ভাবে খাওয়া হয় না, তো সেই জন্য স্যাফরন নেই। যদি একটু স্যাফরন থাকতো খুব ভালো হতো। তো দুধের মধ্যে আমি এলাচ গুঁড়ো অ্যাড করেছি, চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। কারণ কি, গুঁড়ো দুধ দিলে কি হয়, একটা বেশ থিকনেস আসে, একটু বেশ ঘন ঘন হয়, ভালো লাগে খেতে। আর এরপর দুধটা ফুটে গেলেই তারপর ছানার বলগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখবো সাইজে একটু ডাবলের থেকে ছোট থাকবে, মোটামুটি ডাবল হয়ে যাবে ছানার বলগুলো, তখন জানবো যে একদম তৈরি হয়ে গেছে। আর যে গ্রেভিটা রয়েছে সেটাও বেশ ঘন করে নেব একদম। তো আমার রসমালাই এদিকে একদম প্রিপেয়ার হয়ে গেছে, আর এদিকে রাতের খাবারটা আমি নিয়ে নিচ্ছি। রাতে আজকে আমাদের রয়েছে ঢেঁড়স আলু ভাজা, আর তার সাথে রুটি, আর তার সাথে একটুখানি রসমালাইও নিয়ে নেব, কারণ কি এই জাস্ট বানালাম যেহেতু। আর দেখবেন রসমালাই বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস, এই ধরনের পায়েস জাতীয় জিনিস যত বাসি হয় তত খেতে ভালো লাগে। তো আমি ভেবেছিলাম যে এটা সকালের জন্য রেখে দিই, তো হাজব্যান্ড বললো না, এখনই একটুখানি টেস্ট করে দেখা যাক। রসমালাইটা একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। দারুণ দারুণ দারুণ। তুমি এত ভালো ভালো খাবার বানাও, আমার তো দারুণ লাগে, দারুণ হয়েছে। পরের দিন সকাল থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম। তো এই যে ম্যাডাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর কাল রাত থেকে যে পরিমাণ ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে, মারাত্মক। মনে হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে, একদম ননস্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, সেজন্য আজকে ওকে ড্রাই ফ্রুট যেটা আমি ভিজিয়ে রাখি সেটা ওকে সকালেই দিয়ে দিয়েছি। তো এখন ও একটু খেলাধুলা করুক, তারপর আমি আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করব, সেই ব্রেকফাস্টই ওকে আজকে খেতে দেবো। তো এখানে এই যে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপর আমি ব্রেকফাস্ট রেডি করতে যাব। সকাল থেকে যেহেতু বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে, তো ভাবলাম যে ব্রেকফাস্ট আজকে খিচুড়ি বানানো যাক। একদম সিম্পল ভাবে বানাবো। জাস্ট একটুখানি আলু আর গাজর ছিল ঘরে, এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি, একটু গোটা জিরে ফোড়ন দেব। তো এইভাবে সিম্পল ভাবে বানাবো। তবে চালটা নর্মাল চাল নেব না, গোবিন্দভোগ চাল দিলে আলাদা একটা সেন্ট আসে খিচুড়িতে। আর লাস্টে নামানোর আগে দেবো ঘি, আর এখানে মশলাপাতি যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো আজকে ঠিক করেছি আমরা যে খাবারটা নিয়ে বসবো, মানে এই যে ব্রেকফাস্টে, সেটাই মিষ্টিকে প্রেজেন্ট করব। দেখা যাক ও কতটা ইন্টারেস্ট দেখায়, কারণ আমরা সবাই যেটা খাচ্ছি সেটা ও খাচ্ছে, সেটাতে মনে হয় ওর একটা আলাদা ভালো লাগা থাকবে যে ওকে অন্য খাবার দিইনি। তো এই যে এখানে খিচুড়িটা একদম প্রায় রেডি হয়ে এলো, আর জাস্ট জলটা দিয়ে দেবো, আর প্রেসারে 5 থেকে 6টা হুইসেল দিয়ে নিলেই তৈরি একদম খিচুড়ি।
ভেবেছিলাম খিচুড়ির সঙ্গে আলু ভাজা অথবা পাঁপড় ভাজা, এই দুটোর মধ্যে যে কোনো একটা করব, কিন্তু মিষ্টি এত দুষ্টুমি করছে, ওদিকে ওর বাবা ওকে সামলাতে পারছে না। আর এদিকেও ঠাম্মা দাদাও গিয়েছে বাজারে, বলে দিলাম, তার কারণ আপনারা অনেক সময় বলবেন যে মিষ্টি ঠাম্মা কি ওকে রাখে না। তো বাবা মা বাজারে গিয়েছে, বাবা গিয়েছে মন্দিরের পুজোর জন্য যে ফল প্রত্যেকদিন লাগে সেই ফল আনার জন্য, আর মা গিয়েছে কাঁচা বাজার, মাছ সবজি এই সমস্ত আনার জন্য। তো ওরা আসার আগে এদিকে আমার খিচুড়িটা রেডি হয়ে গেল, সাথে আর কিছু করতে পারলাম না। তবে আগের দিন রাতে যে রসমালাইটা বানিয়েছিলাম সেটা সার্ভ করব। রসমালাইটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে আর জাস্ট ফ্রিজ থেকে বের করেছি। মিষ্টি কিন্তু আমার হাতে খায় না, ওর ঠাম্মার হাতে বেশ ভালোই খাচ্ছে। মাম্মা, তাহলে এবার থেকে ঠাম্মার হাতে খাবি? ঠাম্মা খাইয়ে দেবে। দেখেছো, আমার হাতে কিন্তু খেতে চায় না, দুষ্টুমি করে। ওর ঠাম্মার হাতে মাছের তেল থেকে শুরু করে ঢ্যাঁড়স ভাজা, অড অড খাবার যাই দেবে তাই খেয়ে নেবে কিন্তু। মিষ্টিকে আজকে খাবার প্লেটে একটা স্পুন দিয়েছিলাম, তো দেখছিলাম যে ও কিন্তু স্পুন দিয়ে খাওয়ার চেষ্টা করছে, কারণ যেহেতু আমাকে দেখছে যে আমি স্পুন দিয়ে খাচ্ছি, বাকি সবাই খাচ্ছে, তো সেজন্য ও চেষ্টা করছে। আর আরো একটা জিনিস আমি বেশি করে আজকে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে মিষ্টি একটু নতুন হাতে খাওয়া দাওয়া করতে চায়। যেরকম সবসময় আমার হাতে খেয়ে খেয়ে তো অভ্যস্ত হয়ে গেছে, সেজন্য দেখলেন ও ঠাম্মা আজকে খাইয়ে দিল, ঠাম্মার হাতে কি সুন্দর খেয়ে নিল। তবে এটা কিন্তু প্রথমবার নয়, এর আগে ওকে ঠাম্মা মাছের তেল দিয়ে ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়েছে, ও সুন্দর খেয়েছে। আর মমের বাড়িতে গেলেও মম যদি ওকে রুটি তরকারিও খেতে দেয়, সেটাও সোনামুখ করে খেয়ে নেয়। আগের দিন বাজার কলকাতা থেকে কি কি কেনাকাটা করলাম, হাজবেন্ডের টি শার্টটা তো দেখে নিছো, কিন্তু আমার আর মিষ্টির জন্য কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো প্রথমে ভেবেছিলাম যে মিষ্টির জন্য কিচ্ছু নেব না, কারণ বাজার কলকাতার জামাগুলো সেই ব্যাকডেটেড মনে হয় আমার কাছে, কারণ ওই একই প্যাটার্নের জামা সত্যি কথা আর ভালো লাগে না। তো তাও ওর বাবা বললো যে না, মিষ্টির জন্য একটা কিছু নাও, আমাদের দুজনের জন্য নিলাম যখন, মিষ্টির জন্য নাও। তো সেজন্য অগত্যা সব জামার মধ্যে থেকে বেছে বেছে যেটা আমার ভালো লাগলো সেটাই নিলাম। তো এই যে মিষ্টির জন্য একটা ফ্রক স্টাইলের এরকম জামা নিয়েছি, জামার প্রিন্টটা বেশ ভালো লেগেছিল, আর তার সাথে প্যাটার্নটা একটু অন্য মনে হয়েছে। এরকম ওপরে এরকম ছোট ছোট দুটো বাটারফ্লাই করা রয়েছে, আর জামাটার কালার কম্বিনেশনটা বেশ ভালো মনে হয়েছে আমার। তো যাই হোক, পুজোতে একদিন, ষষ্ঠীর দিন সকালবেলা বা সপ্তমীর দিন সকালবেলা পরলে বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না, তাই না? তো মিষ্টির জন্য এই জামাটা নিয়েছি। আর তার সাথে আমার জন্য যে দুটো আমি ট্রায়াল রুমে ট্রাই করছিলাম, একটা হচ্ছে জাম কালার আর আরেকটা হচ্ছে এরকম অফ হোয়াইট কালারের। তো অফ হোয়াইটটাই আমি নিয়েছি। ড্রেসটা আমার সত্যি সুপার মনে হয়েছে, কিন্তু জাস্ট একটু শর্ট আমার জন্য আর কি। আমি তো এতটা শর্ট এখন আর পরি না, তো একটু শর্ট মনে হয়েছে। তো ঠিক আছে, নো প্রবলেম। আর এটাতে বেল্ট দিয়ে পরলে বেশি ভালো লাগছে, এমনি একটু ফ্ল্যাট টাইপের মনে হচ্ছে। আর হাতার ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমাদের যখন গাড়ি কেনার ছিল না, তো গাড়ি কিনতে যাওয়ার সময় যেহেতু গাড়ির কালারটা হোয়াইট, তো আমরা সবাই হোয়াইট জামা পরতে চেয়েছিলাম। তো এক্স্যাক্টলি এরকম হোয়াইট কালারটাই আমি তখন খুঁজছিলাম, কিন্তু তখন পাইনি। তো হাজবেন্ডকে তাই বলছিলাম এই হোয়াইট কালারটা পেলে তখন এটাই নিয়ে নিতাম। জামাটা খুবই সুন্দর। কেনাকাটা, হাজবেন্ডের জন্য একটা টি শার্ট, আমার জন্য এই ড্রেসটা, আর মিষ্টির জন্য ফ্রক। মিষ্টির জন্য যে অ্যালবামটা আমি তৈরি করছি, তো আজকে মিষ্টিকে প্রথমবার সেটা দেখতে দিলাম। তো এখন তো এটার গুরুত্ব বোঝে না, কিন্তু ছবিগুলোতে কে কোনটা সেটা একটু একটু বুঝতে শিখেছে, সেজন্য মনোযোগ দিয়ে দেখছে। তো অ্যালবামটা আজকে আরো একটু বড় করলাম।
কয়েকটা ফটো স্টিল করা ছিল আর কি অনেক দিন ধরে, সেটা অনেক দিন ধরে ভাবছি অ্যাটাচ করব, কিন্তু হচ্ছে আর না। লাস্ট টাইম আজকে সময় পেলাম, আজকে অ্যাটাচ করলাম। অ্যালবামের প্রথমেই মিষ্টির যে প্রথম ফটোটা তোলা হয়েছিল জন্মের পর সেই ফটোটা রয়েছে, এবং তারপরেই রাখলাম ডক্টর অরিন্দম সাহা, অর্থাৎ আমার গাইনোকোলজিস্ট যিনি ছিলেন, মিষ্টি যার হাতে হয়েছে, মিষ্টির সাথে ওনার এই ফটোটা সেকেন্ড পেজে রাখলাম। তো চলুন এরপর পরপর ফটোগুলো অ্যাটাচ করা যাক। আমি ঠিক করেছি এই অ্যালবামটা শেষ করব মিষ্টির প্রথম দিন স্কুলে যাওয়া সেই দিনটা অবধি দিয়েই এই অ্যালবামটা আমি ক্লোজ করব। মানে প্রি স্কুল নয়, কিন্তু ও যে বড় স্কুলে পড়বে, যে স্কুলেই চান্স পাক না কেন, সেই স্কুলের ফটোটা দিয়েই এই অ্যালবামটা আমি শেষ করব, এবং তারপর থেকে আবার একটা নতুন অ্যালবাম বানাবো। তো এই যে মিষ্টির অন্নপ্রাশন, মিষ্টির আস্তে আস্তে বড় হয়ে ওঠা, মিষ্টির বাবার সাথে, দাদার সাথে, বাড়ির প্রত্যেকের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো এখানে আমি ধরে রাখছি। আর সাথে সাথে মিষ্টির এমন কিছু কিছু ফটো রয়েছে ভীষণই সুইট। তো এই ফটোটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয়। এবং এই যে দ্বিতীয় ফটোটা দেখছেন, এই দ্বিতীয় ফটোটার দিনকেই না মিষ্টি প্রথমবার খাট থেকে পড়ে গিয়েছিল। এই যে ওর খাট থেকে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তটা এখানে ক্যামেরা বন্দি করা রয়েছে। আমারও না ছোটবেলার যে সমস্ত ফটোগুলো মমের কাছে রয়েছে, আমি মাঝে মধ্যেই মমের কাছে যখন যাই তখন ফটোগুলো দেখার আবদার করি, এবং মম অ্যালবামটা বের করে দেয়। সেই ছোটবেলার ফটোগুলো দেখতে কি ভালোই না লাগে। মিষ্টির মতন আমারও এরকম ভাবে সুন্দর করে অন্নপ্রাশন, জন্মদিন সবকিছু সেলিব্রেট হতো। আমার কোলে টুপি পরা অবস্থায় মিষ্টির সারা গালে পাউডার মাখানো, এটা হচ্ছে মিষ্টির প্রথম দোলের ফটো। আর তারপরে অ্যাটাচ করলাম মিষ্টির বড়দি ভাইয়ের সাথে ওর প্রথম জন্মদিনের ফটো। সেদিনকে একটি কমেন্ট পড়লাম যে মিষ্টির বাবার যে বার্থডে সেলিব্রেশনটা আমি দেখিয়েছি, সেখানে একজন লিখেছেন যে খুবই অবাক লাগলো যে শরণ্যা শ্রেয়সীকে বার্থডে কেক কাটার সময় আমি ইনক্লুড কেন করলাম না। রাত্রি 12টার সময় কেক কাটিং করা হয়েছে, এবং বাচ্চাগুলোর সমস্ত ইংলিশ মিডিয়াম বোর্ডগুলোর দেখবেন এখন এক্সাম চলছে। আমার মনে হয় আমাদের বাচ্চাদের ব্যাপারে এইটুকু সেন্সিবল হওয়া দরকার, নেক্সট দিন যদি এক্সাম থাকে তাহলে ওদের আগের দিন রাতটা সুন্দর হওয়া দরকার এবং তাড়াতাড়ি ঘুমানো দরকার। সেদিন মিষ্টির বাবা আসার আগেই মিষ্টি ঘুমিয়ে পড়েছিল, আর যদিও নিজের থেকে না উঠতো, আমি ওকে একটুকুও বিরক্ত করতাম না ওর বাবার কেক কাটিং এ পার্টিসিপেট করার জন্য। মিষ্টির মেমরি বুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।